বিষয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। আপনারা জানেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, এই তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সরকারের 6 মাস পেরিয়ে গেছে। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া এখন চলমান। রাষ্ট্র সংস্কার গঠনে কয়েকটি কমিশন করা হয়েছিল। এরই মধ্যে কয়েকটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, অন্যদের প্রতিবেদন প্রক্রিয়াধীন। ইতিমধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হয়েছে আলোচনা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করছে। তবে সরকারের যে লক্ষ্য, তার মধ্যে তৃতীয় লক্ষ্য নির্বাচন নিয়ে চলছে বিতর্ক। সরকারের ভেতরে বাইরে হচ্ছে নানা রকম কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে উপদেষ্টাদের এক এক রকম কথায় বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ভবিষ্যতে বিশৃঙ্খলা উস্কে দিতে পারে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব, এটি জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি করছে। এমন বাস্তবতায় কি ভাবছেন আমাদের অতিথিরা, শুনবো তাদের কথা। শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হই। দর্শক জানিয়ে রাখি, আমাদের আজকের আয়োজনে রয়েছেন দুজন অতিথি। একজন এরই মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে পৌঁছেছেন, অন্যজন পথে রয়েছেন, আসা মাত্র পরিচয় করিয়ে দেব। শুরুতেই আমার ঠিক বামে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জানেন, আপনাকে দিয়েই আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিষয়, কারণ এরই মধ্যে সরকার 6 মাস অতিক্রম করেছে, 6.5 মাস প্রায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, 3টি প্রধান লক্ষ্য ছিল: গণহত্যার বিচার জুলাই আগস্টের, আরেকটি হচ্ছে রাষ্ট্র সংস্কার, এবং তৃতীয় হচ্ছে নির্বাচন। এই 3টি মূল লক্ষ্য, 3টি পিলারকে সামনে রেখে সরকার অগ্রসর হচ্ছে। তো আমরা ডিসেম্বরকে যদি ডেডলাইন ধরি, কোনটাকে আপনি বড় চ্যালেঞ্জিং মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমার কাছে এই যেই 3টা জিনিসের কথা বললেন, 3টাই তো একটা প্রক্রিয়াধীন ব্যাপার। আপনি তো জাস্টিস হারেড, জাস্টিস বারেড। আপনি যদি খুব তাড়াতাড়ি বিচার করতে চান, তাহলে আমার মনে হবে যেটা জাস্টিস হবে না। সুতরাং আমরা চাই ডিউ ডিলিজেন্স যাতে থাকে এবং রুল অফ ল যাতে থাকে, এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের সুবিচার হয়, এবং যেটা আমরা চাই। সংস্কারের যে ব্যাপারটা আপনি বললেন, সেই জিনিসটার মধ্যে অনেকখানি রাজনীতি জড়িত আছে। আমরা প্রথম থেকেই বলছি যে আমরা এবং বিএনপি যে আমরা নির্বাচনমুখী সংস্কার চাই, এবং বড় সংস্কারের ব্যাপারগুলি যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের উপরেই ছেড়ে, মানে জনপ্রতিনিধি যারা হবেন তাদের উপরেই আপনার ছেড়ে দিতে হবে। আরেকটা ব্যাপার হয় যেটা হলো যে সংস্কারের নামে যাতে নির্বাচনটা বিলম্বিত না হয়, সেই ব্যাপারটা আমাদের বেশি জোর দেওয়া। তো সেখানেই দেখা যাচ্ছে যে যারা সংস্কারের নামে নির্বাচনকে, কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আপনি তো আর সংস্কারের সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আপনার এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। সামনে যারা ক্ষমতায় আসবে তাদের মাইন্ডসেটের ব্যাপার। আপনার ওই মানুষগুলির চিন্তা চেতনায় যদি ডেমোক্রেসি থাকে, তাহলেই আপনার সংস্কারটা মানে বাস্তবে রূপ নেবে। আর বিএনপিও তো 31 দফা দিয়েছে, 31 দফার সাথে তো সংস্কারের অনেক মিল আছে, এবং বিএনপির এখন পর্যন্ত যে মাইন্ডসেট, সেটাতে বোঝা যাচ্ছে যে দে মিন বিজনেস। এবং আমি মানে আপনাকে অফ দ্য রেকর্ড একটা কথা বলি, যে আমার সাথে বিএনপির আপনার অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মানে আজ থেকে প্রায় 6-7 বছর আগে আমাদের একটা এক জায়গায় আমরা বসে লন্ডনে আমরা যখন কথা বলছিলাম, তখনও কিন্তু ওই প্রথম আমাকে কিন্তু দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে উনি বলেছিলেন। আমি বলেছিলাম যে এটা কি সম্ভব? তখন উনি বললেন যে আমার মনে আছে, রাফলি আমি যতখানি মনে করি, যে সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের কন্ট্রিবিউশন আগামীতে আমাদের দরকার, তাদেরও অ্যাকোমোডেশনের একটা জায়গা আমাদের দরকার। এবং ওর পরবর্তীতে যত মিটিং হয় বা বিএনপি যাদের সাথে কথা হয়, আমি আমার জায়গা থেকে একটা সেন্স পাই যে এই দিস টাইম আমরা সবাই রিয়েলাইজ করি যে কোথাও না কোথাও পরিবর্তনের দরকার আছে, সংস্কারের দরকার আছে, এবং সেটা একটা প্রক্রিয়াধীন বা প্রক্রিয়ার মধ্যে চলে যেতে হবে। কিন্তু সংস্কার করলেই যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এই কথাটা কিন্তু আসলে সঠিক না। এবং যতই নির্বাচন আপনি বিলম্বিত করবেন, ততই এই কনফিউশনটা আরও দাঁড়াবে। এই কারণেই আমরা বারবার এই নির্বাচনের ব্যাপারে আমরা বারবার সরকারকে দাগাতে দেই। এবং এই সরকার মাথায় রাখতে হবে কিন্তু জনগণের সরকার, কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত সরকার না।
তো সুতরাং দের ইজ এ ডিফারেন্স। আর নির্বাচিত হওয়ার প্রয়োজনও নাই, বিকজ বিপ্লবের সরকার, এবং আমরা কোনোভাবে ওই সরকার যাতে ফেল না করে এই জন্য আমরা সরকারের সাথে আছি। এবং সরকারও এটা উপলব্ধি করে যে আমরা যাই বলি বস্তুনিষ্ঠ সমালোচনা করি সরকারকে ফেল করার জন্য না, যাতে সরকার সামনে আরও ভালো করে। তো আমার মনে হয় নির্বাচনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের। আরেকটি ছোট্ট বিষয়, আপনি বলেছেন সংস্কারের মধ্য দিয়ে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয়, কিন্তু কোনটি আগে, সংস্কার আগে নাকি নির্বাচন? আমি তো আপনাকে বললাম সংস্কার তো একটা মানে শুধু কন্টিনিউয়াস প্রসেস না, সংস্কার তো একটা আপনার মানে কুল কিনারাবিহীন সমুদ্রের মতো, এটা তো হতেই থাকবে। সংস্কার পর আরও সংস্কার, আরও সংস্কার, আরও সংস্কার। তো আমার কথাটা হলো যে তার কারণে তো নির্বাচনকে আপনি বিলম্বিত করতে পারেন না, বিকজ এটা আপনার রিয়েলাইজ করতে হবে। আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করতেই হবে, কারণ আপনি জোর করে আপনি যদি কোনো সংস্কার চাপিয়ে দেন আর সেটা যদি পলিটিশিয়ানরা পছন্দ না করে বা আগামী সরকার পছন্দ না করে, তাহলে নো পার্লামেন্ট ক্যান বাইড ইন সাকসেসেস। আপনি কোনোভাবেও কোনো পার্লামেন্টকে তো বাধ্য করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার নিয়ে একটা ন্যাশনাল কমিটমেন্ট হোক না। কারণ আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বিচারটা কে করে? জনগণই করে আমাদের বিচার, ভোটের মাধ্যমেই করে আমাদের বিচার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি যেসব সংস্কার করা হচ্ছে না বা করা সম্ভব না, যেহেতু নির্বাচন সামনে চলে আসছে, সেরকম একটা ন্যাশনাল কনসেনসাস বা ন্যাশনাল কমিটমেন্ট, বিচারের প্রক্রিয়াটা যেন তড়িঘড়ি না হোক, কিন্তু যে বিচার প্রক্রিয়া চলছে এই বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো আমার কাছে দুইটার মাঝখান দিয়ে আপনার ব্যালেন্স করতে হবে। আপনার এর মধ্যেই করে দিতে হবে, এই টাইম ফ্রেমের মধ্যে করে দিতে হবে, এটাও যেমন ঠিক না। আবার যদি নেসেসারি কাজ শেষ হয়ে যায় তাহলে দেরি করাও ঠিক হবে না। তো আমি মনে করি এই গণহত্যার বিচারটা, এই আপনার ছাত্র জনতার যে আন্দোলনে যে এত হাজার মানুষ মারা গিয়েছে, জাতিসংঘের যে রিপোর্ট, সব কিছু, তো এটা তো সবচেয়ে বড় দাবিটাই তো এটা যে এই বিচারটা জাতি দেখতে চায়। জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান। আমরা প্রায় প্রতিদিনেই, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখি এই যে সালমান এফ রহমান, আনিসুল হক কিংবা জুনায়েদ আহমেদ পলক বা অন্যান্য যাদেরকে নিয়ে আসে, তাদের যে বিচার প্রক্রিয়া এবং এই আসা যাওয়ার পথে তাদের যে মানে সরস নানামুখী বক্তব্য, যেটি মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এই বিষয়গুলোরে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার কাছে যতটুকু মনে হয় যে আমি কোনো অনুশোচনা তাদের দেখি না। ওনারা বারবার মনে করে এগুলি রাজনৈতিক মামলা, ওনারা বারবার মনে করে যে এই জিনিসগুলি তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। তো এটা তো আল্লাহ মোহর মেরে যখন দেয়, তো ওই মোহর আল্লাহ যখন না সরায়, তার যেমন পলকের একটা বক্তব্য শুনলাম, বঙ্গবন্ধু বলল লড়াই করে যেতে হয়। আই মিন প্যাথেটিক। মানে এই মুহূর্তে এসে এটা বঙ্গবন্ধুর তো বলার দরকার নেই, সারা পৃথিবীর মানুষই জানে লড়াই করে বাঁচতে হবে, আমরা প্রত্যেকেই লড়াই করি। হ্যাঁ, তারপর ওই যে চিপ কিছু কথাবার্তা যে চিরা খেয়ে থাকতে হচ্ছে, এই হচ্ছে, এই জিনিসগুলি আসলে মানে জনগণের কাছ থেকে গত 17 বছরে এত দূরে সরে গিয়েছে যে জনগণের পালস বুঝে না। নো ওয়ান্ডার এই দেশে এত বড় গণহত্যা হয়েছে। তো আমার মনে করি যে ওনাদের চেহারা বা ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে ওনারা এখন ওই অনুশোচনাটা ওনাদের মধ্যে আসেনি। আপনি আমাদের অনুষ্ঠানে এসে একবার সালমান এফ রহমানের ব্যাপারে বলছিলেন যে তার 2 বার ফাঁসি হওয়া উচিত। এই বিষয়টা আপনি কোন প্রেক্ষাপটে বলছেন, আর এখনকার বাস্তবতায় আপনি কি বলবেন? না, আমি আগেও যা বলেছি এখনো তাই বলেছি। সালমান রহমান সাহেবের বা দরবেশ, সোকল দরবেশ যাকে আমরা ডাকি, ওনার ওই 2 বারের ফাঁসির ব্যাপারটা আমি এই জন্য বলেছি যে একটা ফাঁসি দেওয়া উচিত ওনাকে, মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি তো আর ডিকটেট করছি না, মানে আমি আমার জায়গা থেকে বলছি যে বিকজ অফ হিস করাপশন অ্যান্ড এভরিথিং, যা উনি করেছেন। আরেকটার কথা আমি বলেছি বিকজ সিস্টেম কারাপশন, উনি বাংলাদেশের সিস্টেমটাকে যেভাবে খারাপ করেছেন, এবং ওনার যেসব ক্লিপ বের হয়েছে যে প্রত্যেক জায়গায় ওনার ইন্টারফারেন্স, এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে উনি যে একটা জায়গায় আটকিয়ে ফেলতেন, কোনো ব্যবসায়ীরা কাছে যেতে পারতো না, এবং আসল খবরগুলি তার কাছে যেত না, এবং উনি গণভবনের বায়োকেমিস্ট্রিটা এত সুন্দর করে বুঝতেন, উনি ভালো করে জানতেন যে কে এখন প্রধানমন্ত্রীকে চা দিবে, কোন নিউজটা প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, এবং প্রধানমন্ত্রী কোনটাতে রিয়াকশন করবে, কাকে সরাতে হবে, কাকে। তো এই সব কিছু জেনে বাংলাদেশের অর্থনীতিকে আমি আপনাকে যেটা বলেছিলাম 6 মাস আগে, আজকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে আরম্ভ করে যারা আছে, এবং তাদের অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশে যেই পরিমাণ লুট হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে আমি মনে করি এই পরিমাণ লুট কোনোদিন হয় নাই। এতে যদি 5টা লোক দায়ী থাকে, এই লুটের কারিগর যদি কাউকে বলা হয়, দ্যাট ইজ সালমান এফ রহমান। জি, আপনার কাছে আবার ফিরব।
এরই মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ। আমরা যে তিনটা মৌলিক বিষয়, মূল লক্ষ্যকে টার্গেট করে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, আমরা টাইমলাইন যদি ডিসেম্বরকে ধরি, সেই ক্ষেত্রে কোনটিকে আপনি বেশি বা বড় চ্যালেঞ্জিং মনে করেন? আবু আলম শহীদ। নির্বাচন, এক কথা হলো নির্বাচন। কারণ আপনি রাষ্ট্র সংস্কার করবেন, এটার উদ্দেশ্য নির্বাচন। আপনি গণহত্যার বিচার করবেন, সেটার উদ্দেশ্য নির্বাচন। কেন গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে, এটা একটা দাবি, মানে ছাত্রদের দাবি। ধরেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার দুটোই ছাত্রদের দাবি এবং মানুষের দাবি, যদি বলি জনগণের দাবি। সেটার উদ্দেশ্যটা কি? যে একটা ভালো নির্বাচন করার জন্য সংস্কার করবেন। কতটুকু সংস্কার করলে নির্বাচন ভালোভাবে করা যাবে, ততটুকু সংস্কার করে আপনি নির্বাচন করবেন। সুতরাং মূল চ্যালেঞ্জ বা মূল লক্ষ্য হওয়া উচিত এই সরকারের একটি ভালো নির্বাচন, যেটা আমাদের জাতীয় মানদণ্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড যেটাকে ভালো নির্বাচন করা যা বলে। তো সেটাতে আমরা অনেক শব্দ ব্যবহার করতে পারি, উৎসব মুখর, শান্তিপূর্ণ, এবং জনগণের অংশগ্রহণ, প্লেইং ফিল্ড, জনগণের অংশগ্রহণ, ঠিকমতো জনগণ যাতে ভোট দিতে যেতে পারে, ভোট কেন্দ্র থেকে ইন ওয়ান পিস যেতে ফেরত আসতে পারে, ভোট কেন্দ্রে ভোট গণনা যেন সুষ্ঠুভাবে হয়, এবং আমাদের যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন আইন অনুযায়ী দায়িত্বটা পালন করেন এবং তাদেরকে যেন সেই সুরক্ষাটা দেওয়া হয়। অর্থাৎ দিনের ভোট যেন রাতে না হয়। হ্যাঁ, দিনের ভোট রাতে তো হতেই পারবে না। আপনি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এবং এই যে দীর্ঘদিন প্রশাসনের উপরে যে কালিমাটা লেপন হয়ে আছে, এই যে দিনের ভোট রাতে করা কিংবা সরকারের পক্ষে নির্বাচনী মানে প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা, তার প্রক্রিয়ার অংশ হিসাবে 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, এরকম বেশ কজনকে এরই মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে আজকে কয়জনের বিরুদ্ধে? 22 জনকে সেটা হয়েছে, হ্যাঁ, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তো এখন তাহলে আমরা সংস্কারের কথা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ। তো আপনার যে সংস্কার কমিটি, মুহিত চৌধুরী সাহেবের নেতৃত্বে যে কমিটি অনেকগুলো প্রস্তাব দিয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল যে কাউকে 25 বছরে দেখিয়ে কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে না। তাহলে সরকার সংস্কার কমিশনের রিপোর্টই তো মানল না। তাহলে এই সংস্কার কমিশনের রিপোর্টের কি হবে? মানে 25 বছরে কাউকে বিদায় করা হলো একটা কালো আইন। এই আইন দিয়ে আপনি বিদায় করতে পারেন না। আপনার যদি কারো কোনো দোষ থাকে, তার বিরুদ্ধে আপনি চার্জ আনেন, তাকে দরকার হলে জেলখানায় নিয়ে যান। আপনি ইচ্ছা করলে ডিপার্টমেন্টাল চার্জও আনতে পারবেন। আপনি যদি তার অন্য কোনো ইনভলভমেন্ট থাকে তাতে ক্রিমিনাল প্রসিডিংস করতে পারবেন। আপনি সেটাই জাতির কাছে দেন না। আপনি এইভাবে কেন মানুষের চাকরি নেবেন? সেটা অন্যায়, অন্যায্য, এবং এটা আমাদের যে মানবিক নীতিমালা এবং আমাদের যে গণতন্ত্রের নীতি। অর্থাৎ অপরাধ যদি আপনি করে থাকেন, সুনির্দিষ্ট অপরাধে চার্জ করে, মানে শুরুতে ওএসডি করতে হবে, ওএসডি করে আপনি বিচার করেন, বিচার প্রক্রিয়া। এখন আমরা আলোচনা করি যে আমাদের যে নির্বাচনগুলো হয়েছে, আপনি 14, 18 এবং 24-এর নির্বাচনের কথা বলেছেন। এই নির্বাচনগুলো কি শুধু রিটার্নিং অফিসারই পরিচালনা করেছে? এই নির্বাচনে 12 থেকে 14 লক্ষ গণকর্মচারী ছিল। এখন ধরেন অন্যদের কথা আপনি বাদ দিতে পারেন, মানে গুরুত্ব হিসাবে ডিসি, এসপি, ইউনো বা ওসি সাহেবের গুরুত্ব একটু বেশি। এই চারজন তো মোটা দাগে, হ্যাঁ, মোটা দাগে তাদের গুরুত্ব বেশি, কিন্তু তাদের দায়িত্বটা কি? একজন রিটার্নিং অফিসার, উনি তো নির্বাচন করেন। সুতরাং একজন রিটার্নিং অফিসারের দায়িত্ব কিন্তু ভোট কেন্দ্রের যে শৃঙ্খলা, ভোট কেন্দ্রের যে ভোটাভুটি, ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেন, ওই দায়িত্ব তো রিটার্নিং অফিসার না। ওখানকার দায়িত্ব হলো একজন প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার সর্বময় ক্ষমতার অধিকারী। কখন ভোট শুরু হবে, কখন ভোট শেষ হবে, ভোট কেন্দ্রে ভোট যদি উল্টাপাল্টা হয় তাহলে ভোট কেন্দ্র বাতিল করা, স্থগিত করা, এইসব দায়িত্ব, ভোটের ফলাফল ঘোষণা করা, সব দায়িত্ব হলো প্রিজাইডিং অফিসারের। রিটার্নিং 1947 সাল থেকে যদি হিসাব করি, তাহলে গত 75-76 বছরে আমরা স্বাধীন গণকর্মচারী, স্বাধীন সিভিল সার্ভিস, স্বাধীন পুলিশ সার্ভিস, স্বাধীন জুডিশিয়ারি গড়ে তুলতে পারিনি। আপনি যদি কারা গড়ে তুলবে? এটা কি আমি আবু আলম মোহাম্মদ শহীদ খান আমি চাকরিতে জয়েন করবো অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে, বা কেউ অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স, বা কেউ স্কুলে চাকরিতে জয়েন করবো? এটা কি যারা চাকরি করতে যান গণকর্মচারী, চাকর বাকর, তারা কি এটা গড়ে তুলবেন নাকি? এটা গড়ে তোলার দায়িত্ব হলো রাষ্ট্রের, এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের। আপনি 76 বছর ধরে, আমি 47 সাল থেকে ধরছি, 76 বছর ধরে আপনি এটা করলেন না করে এখন আপনি বলছেন যে এরাই সব দায়ী। আপনি আগে নিজেকে ঠিক করেন, আপনি দেশ চালানোর বিষয়টা ঠিক করেন, আপনি সরকার, আপনি আগে ঠিক করেন যে আমাদের ন্যায়ানুগভাবে আমরা একটা সিভিল সার্ভিস চাই, গণকর্মচারী চাই, যে কারণে
গণকর্মচারী সৃষ্টি হয়েছে। এর কারণ তারা জন্য গণকর্মচারী রাখবেন না, আপনি সবসময় এদেরকে পরাধীন রাখবেন, সবসময় চাপের মুখে রাখবেন। আপনার নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, পদায়ন সবকিছু আপনি কন্ট্রোল করবেন। এবং আমি জানি না, আমার মতো একজন দরিদ্র পরিবারের লোক যদি চাকরি পায় একটা, তো সে কি চাকরিটা মানে তাকে চাকরি, তার মাথায় ঘাড়ে কয়টা মাথা, সে কি চাকরি ছাড়ার রিস্ক নিয়ে কি নির্বাচনের দায়িত্ব পালন করবে? নিশ্চয়ই আপনি সুরক্ষা দিবেন। আপনি অনেক ভোট কেন্দ্র আছে, ওনার এলাকায় অনেক ভোট কেন্দ্র আছে যেখানে মানে যেতে, শহর থেকে যেতে হয়তো 2, 3, 4, 5 ঘন্টা লেগে যায়, এবং ওই ভোট কেন্দ্রে রাত্রে দেয় এদের অবস্থান করতে হয়। সেখানে যদি কেউ মানে জোর করে ভোট কেন্দ্র দখল করে রাত্রেবেলা ভোট দিয়ে দেয়, অথবা উনি নিজেই ভোট দিয়ে দেন, এটা কে দেখবে? এটা তো একটা পদ্ধতির আমূল পরিবর্তন করতে হবে। সেই কারণে আপনি কতিপয় লোকের উপরে যদি এখন চড়াও হন, সেটা ব্যাড সিগন্যাল দেবে। এই সিগন্যালটা কিন্তু দেবে যে রিটার্নিং অফিসারের দায়িত্ব ডিসির নেওয়ার কথা না। ডিসিকে আপনি দেন, ডিসির যা দায়িত্ব আছে ওই দায়িত্বের মধ্যে রিটার্নিং অফিসার হওয়ার দায়িত্ব না। যে কেউ আপনি রিটার্নিং অফিসার হতে পারেন। শহীদ ভাই যেটা বলেছে সেটা একটা স্কুল অফ থট। তবে এই কথাটা রাইট যে আপনি ডিসিদেরকে এটা করলেন, বেনিফিশিয়ারি কারা? আজকে পর্যন্ত 6 মাসেও একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা একটা রিট হলো না যেখানে দাঁড়িয়ে বলবে যে এই 3টা সরকার অবৈধ। আইনগতভাবে এই সরকারটা যে পালিয়ে গেল, সেটা তো একটা বৈধ সরকার পালিয়ে গেল। এরা যে ভোট চুরি করেছে সেটার তো অসংখ্য আপনার এভিডেন্স আছে। তো কারো তো একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা এরকম কিছু হওয়া উচিত ছিল যে এই যে ডিসিগুলির যে বাদ দিল ডিসিগুলিরে, তো এতে যদি বাদ দেওয়াতে যারা বেনিফিশিয়ারি, যারা এমপিরা, তারা জানি এখনও তো তারা এমপি রয়ে গেল, মানে কথার কথা সাবেক এমপি রয়ে গেল। তো আমার মনে হয় সরকারের এই জিনিসটা করা উচিত যাতে করে এই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা হয় এবং এরা জানি কোনোভাবেও নিজেকে সাবেক এমপি বলতে না পারে, এবং যেই পরিমাণ বেতন ভাতা হারাম দিয়ে পেট ভরেছে তারা, এবং গাড়িটা হোয়াটএভার বা প্লট এগুলি জানি প্রত্যেকে ফেরত দেয়। যদি না দেয় তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেওয়া উচিত। এটার পরে যদি আপনি ডিসিকে পিক আপ করেন, আপনার পিক আপ করা উচিত, আপনার তো তাড়াহুড়া করা উচিত ছিল না। কিছু কিছু ডিসি ছিল যারা সরকারি কাজ করছিল, কিছু কিছু ডিসি ছিল যারা অতি উৎসাহী ছিল, যারা, তো আপনি এইভাবে করে আপনার ইনভেস্টিগেশন আছে, আপনার এনএসআই আছে, আপনার ডিবি আছে, আপনার সিআইডি আছে, আপনি খবর নিয়ে আপনি একটা লিস্ট করেন। কিন্তু এভাবে ঢালাওভাবে করলে না হয় কি একটা ভয় চলে আসবে। তো আমি মনে করি যে এই জিনিসটাতে সরকারের এখানেই প্রবলেম না। কিন্তু যে কাজটি করলো 6 মাস পরে, এই কাজটি কি আরো আগে হওয়া উচিত ছিল না? না, আমি আগে হোক না পরে হোক সেটা ম্যাটার করে না। ম্যাটার করে কোন প্রক্রিয়ায় আপনি করছেন এবং রেজাল্টটা কি। এই যে আপনি হাফ করলেন, আপনার তো আগে বেনিফিশিয়ারি ধরতে হবে। এই যে আওয়ামী লীগের 3টা পার্লামেন্টে 900 এমপি ছিল বা মহিলা এমপি সহ, তারা কি বেনিফিট, আগে তো তাদেরকে আপনার চ্যালেঞ্জ করতে হবে। আপনি তো এটা জানেন। তো তাদেরকে যারা বানিয়েছে, আপনি তাদেরকে না ধরে যে আমি আপনাকে গুলি করলাম, আপনি পিস্তলকে ধরছেন না, আমাকে ধরছেন না। তো এই জিনিসটা আমার কাছে একটু অবাক লেগেছে যে ডিসিরা তো চাকরি করে। ভাই যেটা বললেন, কয়জন ডিসি দাঁড়িয়ে আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে বলবে যে না, যে এখানে ন্যাচারাল ল দাঁড়িয়ে যাবে, আই শ্যাল নট ডু এনিথিং দ্যাট গোজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি চাকরি করি, আই সার্ভ দ্য নেশন, আমাকে এক্সিকিউটিভ অর্ডার যা আসছে আমি সেটা করছি। তো আমার মনে হয় এই জিনিসটা সরকার কেন করলো জানি না, বাট এখানেই এই পলিটিক্যাল জিনিসটা যে সরকারের ল্যাকিং, যে সরকারের যে একটা জনসম্পৃক্ততা বা রাজনৈতিক যে একটা ল্যাকিং, এইটাই এখানে দৃশ্যমান আর কি। আমাদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই যে আলোচনাটা কেন, কি মনে করেন আপনি? আমার কাছে মনে হয় আসলে এটা আমরা যেদিন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে গিয়েছিলাম আজ 2-3 দিন আগে, সেখানেও আমি জিনিসটা ভেঙে বলেছিলাম যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই, মানে এটা প্র্যাকটিক্যাল না এই মুহূর্তে। এটা এই কারণে প্র্যাকটিক্যাল না, প্রথমত যে সবচেয়ে বড় দাবিটাই হলো আপনার জাতীয় নির্বাচনের, আর প্র্যাকটিক্যাল এই জন্য না কারণ প্রায় 4900 ইউনিয়ন আছে, 450 আপনার উপজেলা আছেন, 111টার মতো আপনার পৌরসভা আছেন। আপনি নিজেও জানেন, আমিও জানি যে একটা স্বাভাবিক পরিস্থিতিতেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাংঘাতিক গণ্ডগোল হয় এবং 20-25 জন মানুষ মারা যায়, এটা খুবই স্বাভাবিক। এবং আমি মনে করি এই মুহূর্তে যদি এই নির্বাচনের দিকে যায় তাহলে আওয়ামী লীগের অনেক প্রার্থীরাই আসবে যারা তাদের এলাকাতে নিজস্ব একটা অবস্থান আছে, 10-15 বছর তারা চেয়ারম্যান ছিল, সেই ক্ষেত্রে একটা অনেক বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এবং এটা তো মানতে হবে যে 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো সেই ক্ষেত্রে যদি জাতীয় নির্বাচনের আগে এই ধরনের কোনো একটা নির্বাচন হয় যেটা কোনো প্রয়োজন নাই। আপনি বলছেন 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন দেশের
শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। না, ওটা উনি বলেন, ওটা চেয়ার বলেছে, না যে চেয়ারে বসে তাদের বলতে হয় এগুলো, এই জন্য উনি বলেছেন, অথবা উনি জানেন না, এটা কোনো কিছু না, এটা মুখ্য ব্যাপার না। উনি জানুক না জানুক, বা ওনাকে নিয়ে, উনি তো পলিটিশিয়ান না, মানুষ ওনাকে এক্সপেক্ট করে না। তার মানে ব্যক্তির পরিবর্তন হলে কি চেয়ারের পরিবর্তন? না না না, শুনেন, এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড আ পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টের মন্ত্রী হলে তার যাওয়ার কথা আসতো, তার ফেইলিয়ারের কথা আসতো। এটা তো একটা মানুষ জাস্ট বসে আছেন জিনিসটা চালানোর জন্য, আপাতত চালানোর জন্য। তো উনি কি বললো না বললে এতে সত্য মিথ্যা হবে না, আমরা সবাই জানি অবস্থাটা কেন, এবং কেন হয় এ ধরনের একটা বিপ্লবের পর এরকম হয়। এমনও না যে হয় না, 20-25 অনেক পুলিশ তো এখনও চাকরিতেও আসে নাই, অনেকে যাচ্ছে না, পুলিশ তো ডিউটি করতে চাচ্ছে না। আমি সেটাই বললাম, এই পরিস্থিতিতে যদি আমি সারা বাংলাদেশে 4,900 ইসে, আপনি যদি ইউনিয়ন পরিষদ, 450 উপজেলা, 111টা না কতগুলিতে পৌরসভাতে আপনি যদি নির্বাচন দেন, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বিকজ ইউনিয়নের নির্বাচনটা সম্পূর্ণ আলাদা। স্বাভাবিক পরিস্থিতিতেই সেখানে 15-20টা মার্ডার হয়ে যাচ্ছে। তো এই ধরনের একটা ঘটনা যদি হয়ে যায়, তাহলে সরকারের স্থিতিশীলতা প্রশ্নের বিদ্ধ হতে পারে, আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হতে পারে, একটা প্যানিক ক্রিয়েট হতে পারে। তো আমার প্রশ্নটা হলো, সংস্কার আর জাতীয় নির্বাচনের মাঝখানে এই নির্বাচনটা আনার দরকার কি? হোয়াট উইল দিস গিভ আস? আমরা কি অ্যাচিভ করব? মানে আলোকপাত করলেন, আপনি কি বলবেন? না, এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো খুব ক্লিয়ার। উনি উপদেষ্টা কি বলেছেন এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে বাস্তব অবস্থাটা কি। এখন আপনি উপদেষ্টা, আপনি যদি বলতে চান মোহাম্মদ আলী ক্লের মতো, কত কথাই বলতে পারেন আপনি ওই যে মোহাম্মদ আলী ক্লে যখনই কোনো ফাইটে নামতো তখনই বলতো 2-3 রাউন্ডের মধ্যে আমি ওকে ফেলে দেবো, বাট এক পর্যায়ে উনি নিজেও পড়ে গেছিলেন, তাই না? তো এরকম তো আপনি যখন ফিল্ডে আছেন, আপনি কিছু করতে পারেন না পারেন, আপনি বলবেন যে আমার খুবই ভালো চলছে সব কিছু, তো সেটা আলাদা, ওই জন্যই আমরা বিতর্ক করতে চাই না। স্থানীয় সরকার নির্বাচনটাকে আপনি অ্যানালাইসিস করেন যে একটা ঐতিহাসিকভাবে একটু দেখি আমরা, যে এই দেশে মানে এই যে 76 বছর বলছিলাম, ওই 76 বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল। জেনারেল আইয়ুব খান যখন ক্ষমতা দখল করলেন, তখন উনি কিন্তু একটা বেসিক ডেমোক্রেসি সিস্টেম চালু করলেন, কেন মানুষজন নাকি ডেমোক্রেসির জন্য উপযুক্ত ছিল না। তখন উনি ওইদিকে 40,000, এদিকে 40,000, ওই সময় আমাদের যারা সিনিয়র ছিলেন যোগ করতেন যে 80,000 ফেরেস্তা বানিয়েছে, ওরা নির্বাচন করবে এবং ওরা আইয়ুব খানকে নির্বাচিত করবে, এই জন্যই বানানো হয়েছে। তো এইটা হলো আমাদের স্থানীয় সরকার নির্বাচন কেন আগে হয়, বা কেন একটা শাসক যখন তার কোনো রাজনৈতিক দল থাকে না তখন তারা কেন করতে চায়, এটা হলো আইয়ুব খান বুঝিয়ে দিয়ে গেছে। আইয়ুব খানকে ফলো করেছি আমরা। আপনি দেখেন 1977 সালে জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, এটা জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় ছিল, ওনারও কোনো রাজনৈতিক দল ছিল না, সুতরাং উনিও কিন্তু এরকম স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছেন। আপনি আবার দেখবেন যে জেনারেল এরশাদের সময় 1984-85 সালে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল, তো উনিও ওনার রাজনৈতিক দল ছিল না, উনি এটা নির্বাচন করেছিলেন। মানে এই ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো কোনো সরকার তখনই করেছে যখন তারা দেখেছে যে তাদের কোনো রাজনৈতিক দল নাই, সুতরাং তাদের একটা রাজনৈতিক ফ্রন্ট করতে হবে। তো এখানে এসে যখন আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর একটা সরকার পেলাম, সেই সরকারের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, একজন নোবেল লরেট এই সরকারের দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমাদের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন তো অন্যরকম ছিল। তখন এই সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথাটা আসে, তখন ওই যে 3টা যে উদাহরণ দিলাম সেগুলো কিন্তু মানুষ ফোটে ভেসে ওঠে, তাই না? সবাই রাজনৈতিক দলেরা এটা দেখে। এর সাথে এই আগুনে ঘি ঢালা সেই কাজটা করেছিলেন আমাদের 2জন সমন্বয়ক, এবি পার্টির সেক্রেটারি বোধহয় ছিলেন, আরও একজন ছিলেন, তারা ওই যে স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ঢাকায় ডেকেছিলেন এবং তাদেরকে নাকি তারা পুনর্বাসিত করবেন। এটা হয়নি, বাট তারা এই আয়োজনটা করেছিলেন। সেই পুনর্বাসন মিটিংয়ে অনেক বক্তৃতা হয়েছে, ওই বক্তৃতার মাঝখানে তারা যখন পুনর্বাসনের কথা আলোচনা করত, এখন ছাত্রদেরটা বোঝা গেল তাদের নতুন দল করবে, তাদের শক্তি লাগবে। জামাতে ইসলামীরটাও বোঝা খুব কঠিন না, কারণ জামাতে ইসলামীর যে রাজনৈতিক যে অবস্থান এবং তাদের যে ভোট ব্যাংক, সেটা হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যদি অতীত থেকে দেখি তাহলে জামাতে ইসলামীর পক্ষে নির্বাচন করে সরকার গঠন তো সম্ভবই না, এটা একটা অসম্ভব কল্পনার মতো আমার কাছে এখনও। এবং তারা হয়তো এই যে ডাবল ফিগারের সিট পাওয়া পার্লামেন্টে একটা শক্তিশালী দল হিসেবে, সেটাও তাদের জন্য একটা দুরাশা হতে পারে, এবং তারাও এটা চাইতে পারেন। তো সেই ফাঁদে কেন অন্যান্য রাজনৈতিক দল পড়বে? এরপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমি এখন জাতীয় নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছি না, আমি মাঝখানে এই ডিসেম্বরের আগে সে অক্টোবর বা আগস্টে বা সেপ্টেম্বরে আমি একটা স্থানীয় সরকার নির্বাচন করব, তখন তো আরও একটা ইস্যু আসতে পারে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি ঘটলে তখন তো অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ এই বুদ্ধি দিতে পারে
কারণ তার বুদ্ধিদাতাদের তো দেশে অভাব নেই, বলতে পারে না এইসব এত কর্মকাণ্ডের মধ্যে, এত আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচনী আর দরকার নেই। তো আপনি সেই একটা ফাঁদ মনে হতে পারে। আমি রাজনীতিবিদরা যেটা বলছেন আমি মনে করি তারা কিন্তু এই ফাঁদটা দেখে তারা কিন্তু ঠিকমতো বিশ্লেষণ করেই বলছেন। আমি ওনার বিশ্লেষণের সাথে একদম একমত, সাথে সাথে আমাদের ইতিহাসগুলোও আছে। নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল নিয়ে এ নিয়ে এত আলোচনা কেন? না দেখুন, নতুন রাজনৈতিক দল আসবে এর সাথে কোনো প্রবলেম নাই, ভালো আসতেই পারে রাজনৈতিক মানুষের, কিন্তু সরকারে থেকে নতুন রাজনৈতিক দল করাটা তো একটু অনৈতিক। আপনার তো একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে না? আপনি সরকারে থাকবেন, সরকারের বেনিফিট নেবেন, সেখান থেকে আপনি নতুন রাজনৈতিক দল করবেন। তো ন্যাচারালি পলিটিশিয়ান হিসাবে বা আমরা দেশের নাগরিক হিসাবে আমরা তো এই প্রশ্ন করবই যে আপনি সরকারে থাকছেন, আপনি হেলিকপ্টার করে কম্বল দিচ্ছেন, আপনি সেখানে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, এবং আপনি ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন, তো নৈতিকতার ব্যাপার তো এখানে আসেই, সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আসেই। আপনি কি মনে করেন যে এই যে উপদেষ্টা নাহিদ তিনি পদত্যাগ করেই মানে দলের নেতৃত্বে চলে যাবেন, এরকম কথা তো ব্যাপক আলোচনা হচ্ছে, নিজেও তিনি এই বিষয়টি স্বীকার করেছেন, যখন দলে যাবেন তখন তিনি সরকারে থাকবেন না। এই বিষয়টা নিয়ে আপনার? আমি মনে করি এটা ঠিক আছে। উনি যদি মনে করেন যে উনি দলের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে যাবেন এবং দলের সাংগঠনিক কাজে আপনার ইনভলভ হবেন, তাহলে ওনার এই পদে থাকা উচিত না, এবং সে কারণে উনি ছেড়ে দিবেন। উনি আর একটা ছোট প্রশ্ন, কেবল ছাত্রদের নেতৃত্বে দল নয়, আরো অনেক দল হবে এরকম আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে। তো নতুন কোনো কিংস পার্টির আভাস পাচ্ছেন কি? না, আমার মনে হয় না যে কিংস পার্টির শিক্ষা একবার পেয়ে গিয়েছে 111-এর সময়, সো কিংস পার্টির দিকে হয়তো যাবে না। তবে যেহেতু দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, এই ছাত্রদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনেক দুর্বলতা আছে। এই ছাত্ররা এই আত্মত্যাগ, যে আত্মত্যাগে তারা ছিল, তারা ফ্রন্ট লাইনে ছিল। তবে এটাও তো সত্যি কথা আপনার মানতে হবে যে 15-16 বছরে রাজনৈতিক দল থেকে আরম্ভ করে বিভিন্ন গোষ্ঠীরাই এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছিল। এটা দিস ওয়াজ অ্যান আউটবার্স্ট, বাট অফকোর্স ছাত্রদের নেতৃত্ব ছিল, এবং ছাত্ররা অনেক টাকার মূল্যে কিন্তু বিক্রি হয়ে যেতে পারতো, সেটা কিন্তু ওরা করে নাই। সো আমাদের কিন্তু ওই দুর্বলতা বিএনপিরও আছে, আমাদেরও আছে। আমরাও চাই তারা পলিটিক্যালি ম্যাচিওর্ড হোক, পলিটিক্যালি আসুক, পলিটিক্যালি। সুতরাং আপনি হয় না যে আপনি যেটা আমরা ওই যে সাকিব আর মাশরাফির মধ্যে দেখতাম, যে ওনাদেরকে কথা বললে ছাত করে উঠতো, তাদেরকে কথা বলতে পারবে না, দ্য বিগেস্ট। বাট দেন ওয়াই ডু জয়েন পলিটিক্স? When you join politics, you don't join yourself. আপনার 14 জেনারেশন নিয়ে ঢুকেন, কাউরে না পেলে আপনার দাদার বাবা করাপ্টেড ছিল সেটা খুঁজে বের করবে। দ্যাট ইজ পলিটিক্স। এটা আই এম নট সেইং ইট ইজ রাইট রং, এটা সেটা। এবং এই স্ক্যানিংয়ের মধ্যে থেকে দুই দলের সব নেতাদেরই যেতে হয়েছে। সো আপনি যখন পলিটিক্সে আসবেন তখন ন্যাচারালি এগুলি চলে আসবে। তো এতে আপনি বিরক্ত হবেন, রাগ হবেন, ক্ষোভ দেখাবেন, সেই অ্যাটিটিউড কিন্তু আপনারা থাকতে পারবে না। তো আমি মনে করি যে কিংস পার্টিটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না, বিকজ বাংলাদেশের মানুষ জানে, আর কিংস পার্টি করার মতো ওই ফিগারটা বাংলাদেশে নাই যে কিংস পার্টিটা করবে। রাজনৈতিক গ্রহণযোগ্যতা ওই জিনিসটা নাই। এবং আমি মনে করি যে ছাত্রদেরকেও নিয়ে দেখেন, সরকার চালানো, সরকার নামানো, সরকার বানানো, এই তিনটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো এই জিনিসটাও আমি মনে করি যে এই ছাত্রদের আস্তে আস্তে রিয়েলাইজ করবে। বাট আমি তাদেরকে স্বাগত জানাই, তারা যদি ভালো রাজনৈতিক দল করে, অফকোর্স। বরঞ্চ আমাদের যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের একটা জিনিস আমরা 111-এ চালু করেছি বা আরও অতীতে চালু হয়েছে, এটা বাতিল করে দেওয়া উচিত। কেন, আপনি আমাদের সংবিধান যেটা বলে যে আপনি দল করতে পারবেন, আপনি সমাবেশ করতে পারবেন, আপনার বাক স্বাধীনতা থাকবে। সুতরাং কেউ যদি কোনো 5 জন মিলেও একটা দল করতে চায়, আপনি তাকে দল করতে দেন, দল করতে কোনো অসুবিধা নেই। এবং ছাত্ররা যে রাজনৈতিক দল করবে এটা সম্ভবত এখন তো ডিক্লেয়ার করেনি, বাংলাদেশে অলরেডি 50টার মতো রাজনৈতিক দল আছে। তো দে উইল বি 51তম বা 52তম রাজনৈতিক দল হবে। তো এটা ওনারা করুন, কোনো অসুবিধা নেই। একটা গ্যাপও আছে, যেহেতু ওই যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই, তো একটা গ্যাপ আছে যেখানে তাদের রাজনৈতিক দল করার একটা সুবিধা পাবেন। বাট আপনি এটা নিয়ে যখন আলোচনা হয় তখন ছাত্রদের বলতে শুনেছি যে বিএনপি তো একটা কিংস পার্টি, মানে বিএনপি তো ওইভাবে তৈরি হয়েছে, এটা বলে ক্ষমতা থেকে। তো এইখানে এই জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাই, মানে আমার নিজের বোঝার জন্যই তুলে ধরছি যে বিএনপি গঠিত হয়েছিল তখন একটা সেনা শাসন ছিল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নিরপেক্ষ সরকার ছিল না, সেনা শাসন। তো ওনারা বিএনপি বা জিয়াউর রহমান সাহেব যা করেছেন বা এরশাদ সাহেব যা করেছেন সেইটা ওনারা রিপিট করবেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কারো প্রত্যাশা না। সুতরাং এটা ক্লিয়ার থাকতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজের থেকে কোনো দল করার ব্যাপারে কাউকে সহায়তা করবে না, কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকার। আর ওইটা যারা করেছেন তারা করেছেন, ওটা অতীত ইতিহাস এবং সমালোচনা আছে। বিএনপির জন্য
সুবিধা হলো যে বিএনপি 1991 সালে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু ওই অজুহাতে অন্য কোনো দলকে সমর্থন করতে পারেন না, যেটা অলরেডি ড্যাভোসে ডক্টর ইউনূস সাহেব যখন কথা বলেছেন, আজকে উনি বলেছেন তরুণদের নেতৃত্বের ব্যাপারে ভালো, এগুলো অন্য কথা, কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল করবে সেই বিষয়ে তার কথাগুলো যদি আমরা পুরোপুরি অনুসরণ করি, তখন মনে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদের একটা রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহিত করছেন। এটা উনি নাও করতে পারতেন, না করলেই ভালো হতো, তাহলে আমরা আর আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি কোনো সেনা শাসনের মাধ্যমে 111-এর ফখরুদ্দিন সরকারও নয়, তারা করতে পারে, কিন্তু উনি এটা করতে পারেন এবং ওনার কাছে আমরা প্রত্যাশা করি না, কারণ ওনার কাছে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং ওনাকে যে আনা হয়েছে ওনার প্রতি একটা বিশ্বাস থেকে আনা হয়েছে, সুতরাং তারা করতে পারেন না। পদত্যাগ করবেন, আপনি উপদেষ্টা পরিষদে আছেন, পদত্যাগ করবেন, এটা আন্দোলন সাহেব বলেছেন, খুব ভালো কথা, আমি এটাকে স্বাগত জানাই। বাট আই হ্যাভ এ কোশ্চেন, আপনি তাহলে উপদেষ্টা পরিষদে গেলেন কেন? আপনি যে এই 6 মাস বা 7 মাস আপনি উপদেষ্টা পরিষদে কাজ করলেন, এবং এর মধ্যে আন্ডারগ্রাউন্ড, মানে আমাদের এখন প্রকাশ্য অপ্রকাশ্য রাজনীতি আছে না, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে কুয়েটে আমরা দেখছি না, তা আপনি এতদিন যে কাজ করলেন, আপনি এদের সাথে যে যোগাযোগ, ছাত্র রাজনীতি যারা দল করছে তাদের সাথে উপদেষ্টা হিসেবে যে আপনার যোগাযোগ, এই যোগাযোগ থাকাটা তো অনৈতিক হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করেন, মানে দে শুড রিজাইন ইমিডিয়েটলি টুমরো মর্নিং যদি দল করতেই চায়, এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়া উচিত নেই। যোগ দেওয়ার সময় ডিসাইড করা উচিত ছিল আমরা যারা দল করব তারা বাইরে থাকবো, এবং আমরা যারা দল করব না, আমরা যারা নিরপেক্ষ থাকবো তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আপনি যখন দলে যোগ দেবেন, এটা একটা কোশ্চেন মার্ক। হয়তো বাংলাদেশে এত বড় কোশ্চেন হবে না, তারা রিজাইন করে দেবে না, রিজাইন করে, মানে রিজাইন করার পরে এই 6 মাস 7 মাস যে কাজ করেন, প্ল্যান ডুবেতে করে নাই, লেটস গিভ देम বেনিফিট অফ দ্য ডাউট। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব নিয়ে যেভাবে রিস্ক নিয়ে কথা বলেছেন, আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা বলেছি, তখন একটা ফ্যাসিবাদী সরকার ছিল, আমরা জানি কি অবস্থা ছিল, কি হতো। আমরা তো 15 বছরে যে মানুষগুলো কথা বলেছে, আর আপনি এখন দেখেন, এখন যারা অনেক বড় বড় কথা বলে তারা 15 বছর কি করেছে, গাছের পাতাও কথা বলে না, তারা 15 বছর কি করেছে, 15 বছরে তাদের রোলটা তো আপনাদের কাছে রেকর্ড আছে না, 15 বছর তাদের ডেকে পাওয়া গেছে। ভাই, আল্লাহ তো সবাইকে সব ধরনের মেন্টালিটি, সাহস বা সবকিছু দিয়ে পাঠায় না, এটা হতেই পারে, বাট আমরা সবাইকেই বেনিফিট। তারপরে আমরা ওদেরকে স্বাগত জানাই, তারা দল করুন, জনগণের কাছে যান। যেটা হচ্ছে যে আপনি তো দল করার সাথে সাথেই আপনি তো একটা ক্ষমতাসীন দল হয়ে যাবেন বা আপনি সরকার গঠন করবেন, এরকমটা নাও ঘটতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি জনগণ আপনাদেরকে মনে করে যে না এরাই আমাদের ত্রাতা এবং ইউনূস সাহেবের এই সমর্থন আছে এদের প্রতি, সুতরাং আমরা তাদের পক্ষে আছি, আমরা মেনে নেব। আমরা তো ভোটের মাধ্যমে, ভোটটা সুন্দর হতে হবে, আমরা অবশ্যই মেনে নিব যে হ্যাঁ তরুণরাই দেশ চালাক। জি, বাস্তবতা এখন দাবি উঠতেছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে যেন অংশ নিতে না দেয়া হয়, নিষিদ্ধের দাবি উঠছে, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি উঠছে, কি বলবেন আপনি? দেখুন, আপনি যদি প্রশ্নটা করলেন আমাকে, আমি আগেও বলেছি এখনো বলছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে, আমি মনে করি এটা রাজনৈতিক দল হিসাবে গণহত্যায় জড়িত, বা যদি এই বিচার, একটা প্রক্রিয়া তো লাগবে না, এটা বিচারের মাধ্যমে যদি হয় তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে। এতে সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এটা খুব অন্যায়, খুব কাজ না। কিন্তু আরেকটা প্রশ্ন, যেটা আমরা রাজনীতি করি ভাই, দেশে রাজনীতি থাকতে হবে এবং রাজনৈতিক হিসাব নিকাশও থাকতে হবে, নাহলে তার হবে না। আওয়ামী লীগ এখন সবচেয়ে বেশি ব্যান্ড হোক, এটা আমি আমার রাজনীতির জায়গা থেকে বলছি, এটা আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ যে এখন রাজনৈতিকভাবে ব্যান্ড হোক, এটা আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগের সভানেত্রী চায়। কেন চায়? আমার অ্যানালাইসিস, সময় বলে দেবে আমি ঠিক না ঠিক। কেন চায়? আমার ধারণা, আওয়ামী লীগ যদি ব্যান্ড হয় তাহলে আওয়ামী লীগ সভানেত্রীর নেতৃত্বকে কেউ প্রশ্ন করবে না, কারণ অলরেডি কিন্তু মার্কেটে একটা আলাপ আছে যে আওয়ামী লীগকে যদি ব্যান্ড না করা হয় তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে স্বভাবতভাবে যারা গণহত্যার সাথে যাদের নাম আসছে বা তারা তো করতে পারবে না, তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হওয়ার একটা কথা আসবে, যেই নেতৃত্বটা অনুশোচনা করে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফেরত আসতে হবে। তো অনুশোচনা আর ক্ষমা যদি চান এবং 3টা নির্বাচনকে যখন আপনি কোয়েশ্চেন করবেন, আপনি স্বীকার করবেন যে এই গণহত্যার জন্য আমরা জড়িত না, এইটা বঙ্গবন্ধুর হোয়াট এভার, তখন তো ওই পুরো লায়াবিলিটিটা সেখানে যে পড়বে, তাহলে সে তো আওয়ামী লীগ নেই। আমার মনে হয় আওয়ামী লীগের সেই গ্রুপটা এখন দরকার, আওয়ামী লীগের নেতৃত্বটা, এবং এটা যদি ব্যান্ড হয়ে যায় তা সারা পৃথিবীতে বলতে পারবে যে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে, এই জন্য আমি নির্বাচন করতে পারি নাই। কিন্তু আওয়ামী লীগ যদি ব্যান্ড না হয়
এবং বলা হয় আওয়ামী লীগ এভাবেই থাকুক, গণ-অভ্যুত্থানকে জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই। এইটাকে স্বীকার করতে হবে, এই 1400 লাশের আত্মত্যাগকে স্বীকার করতে হবে, হাজার হাজার মানুষের আহত হতে করতে হবে, আমাদের আত্মত্যাগকে স্বীকার করতে হবে, সকলের আত্মত্যাগকে স্বীকার করতে হবে। এটাকে অস্বীকার করে এটাকে জঙ্গি বলা, এটাকে এই নাম দেওয়া ওই নাম দেওয়া, এটা ভুল মিথ্যা, এগুলির কোনো সুযোগই নাই। কিন্তু ওই আওয়ামী লীগটা কিন্তু এই কাজটা করে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনে ইন্টারেস্টেড না। এর মধ্যে যদি আপনি ব্যান্ড করে দেন তাহলে তাদের শোনায় সোহাগ। এই কারণে কি করবে না করবে সরকার জানে, সেটা আমরা জানি না। আমার কাজ হলো এটা খুলে বলে দেওয়া। সো আপনি নৈতিকভাবে জিজ্ঞেস করলে আমি মনে করি না, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত। কিন্তু এটাই কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ খুঁজছে, যে আওয়ামী লীগকে যদি আপনি ব্যান করে দেন তাহলে আওয়ামী লীগ ভাঙার কোনো প্রশ্ন আসবে না। আর আওয়ামী লীগকে যদি আপনি ব্যান না করেন, আওয়ামী লীগ ভাঙার সময়ের ব্যাপার। বিকজ একটা ইনহেরেন্ট ফোর্স আওয়ামী লীগ থেকে বের হয়ে আসবেই, যারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের প্রথম থেকে করে সেকেন্ড বা যাকে সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে দিতে চায় তার পছন্দের, তাদের ইমেজ জিরো। সুতরাং আওয়ামী লীগ ভাঙা 5টা সিট পাক, 10টা সিট পাক, 20টা পাক বা 10% যাই পাক, আওয়ামী লীগ ভাঙার সময়ের ব্যাপার। নিচ থেকেই আওয়ামী লীগ ভাঙবে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিকভাবে আপনি যদি চিন্তা করেন, আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়, একটা আওয়ামী লীগ মানে নেতৃত্ব আওয়ামী লীগ সবচেয়ে খুশি হবে। সেটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বেসিক্যালি মনে করি কোনো রাজনৈতিক দলকে বা কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করে কিন্তু ফলাফল হয় না কিছু। আমরা তো এই দেশে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিলাম এবং তারপরে তো আমরা দেখেছি ফলাফল কি হয়েছে। এখনও হিজবুত তাহরির নামে একটা দল আছে, সেটা নিষিদ্ধ, এবং আমরা দেখি না তারা কি ধরনের শক্তি প্রদর্শন করে মাঠে। এবং আপনি নিশ্চয়ই যখন ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন, আপনার গুলশান এলাকায় দেখবেন কত পোস্টার লাগানো আছে তাদের নামে এবং কত বড় বড় মিছিল তারা করেছে আগস্টের পরে। তা এখনও তারা অ্যাক্টিভ আছে। তো নিষিদ্ধ করে আপনি আসলে কোনো খুব একটা বড় ফল নিয়ে আসবে এরকম না। আপনার যেটা হবে যে এইটাকে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। এবং আমাদের দেশে তো একটা দল ছিল না, মুসলিম লীগ, যারা পাকিস্তান তৈরি করেছিল। আপনি এখন মুসলিম লীগ খুঁজতে তো আমাদের বাতি দিয়ে খুঁজতে হয়, তাই না? কেন মুসলিম লীগের এই অবস্থা? বিকজ মুসলিম লীগের রাজনীতিটাই বাঙালির যে রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি, ওই রাজনীতির সাথে মিশ খায় নেই এবং তারা ওইটা করতে পারেনি। যার কারণে তারা আমাদের ভাষা আন্দোলন, আমাদের 54 যে নির্বাচন, পরবর্তী যে 62, 66, 69, 70, 71 তাদের ওই রোলটা ছিল না। ওই রোলটা না থাকে কারণে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের এখন খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগকেও, আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ জনগণের কাছে যাক, জনগণের কাছে গেলেই তখন বোঝা যাবে যে তাদেরকে জনগণ কতটা পছন্দ করে। যাওয়ার মতো অবস্থা, যাওয়ার মতো অবস্থান, ওই যেটা বললেন উনি, যাওয়ার মতো অবস্থান আপনি যদি না রাখেন তাহলে ওই যে একবার ব্যান্ড হয়ে গেলে তখন ব্যান্ড পার্টি হিসেবে তারা চলবে। এবং চললে তখন যে নেতৃত্ব, যাদেরকে আমরা দায়ী করছি এই গণহত্যার জন্য, যাদেরকে ব্যান্ড করে দিলে তো আরেকটা সুযোগ সৃষ্টি হয়। নিষিদ্ধ পার্টি কিন্তু অনেক কাজ করতে পারে এবং সেই অ্যাবিলিটি কিন্তু আওয়ামী লীগের আছে। আপনি নিষিদ্ধ করবেন, তখন আন্ডারগ্রাউন্ডে যে দেশের অরাজকতা সৃষ্টি করা, এটা তো যে কোনো পার্টি করতে পারে। এটা ছোট ছোট নিষিদ্ধ পার্টি করতে পারে। আমরা দেখেছি না সিয়াজ শিকদার সময় কি করতে পারে, গণবাহিনী কি করতে পারে আমরা দেখেছি না, ইপিসিপি এমএল মানে আমরা যে কমিউনিস্ট আন্দোলনগুলো ছিল, নকশালরা কি করতে পারে আমরা দেখেছি না। সুতরাং নিষিদ্ধ করা কিন্তু রাজনীতিতে একটা খুবই রিস্কি ফ্যাক্টর এবং এটা সলিউশনও না, এটা করতে পারে না। পৃথিবীর কোনো দেশে নিষিদ্ধ করে কিন্তু কোনো ফলাফল অর্জন করা সম্ভব হয়নি। 32 নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো? না, ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল ষড়যন্ত্রের এটা তো জিদের কাজ। তারা জিদের রাগে ক্ষোভে বা যারা 32 নম্বরকে ফ্যাসিজমের কথা বলে। দেখুন, আমি একটা কথা বলি, 32 নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি। 71 পর্যন্ত আমার ধারণা, আমার যতখানি, যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো, 71 পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বা যা বলেন আপনি, বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্য প্রস্থে কোনো লিডার ছিল বলে আমার ধারণা না। আমি বলতে পারি না 71 পর্যন্ত। 71 থেকে 75 পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা। ওখানে 6 দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে। আবার ওই বাসা থেকে ওই বাকশালও হয়েছে, আবার সব কিছু হয়েছে। এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা, আপনার পুরোটাই আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরালেন? আপনি কি 71 মানে 62 থেকে 66 বা 69 গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। তো আমার মনে হয় এটাতে
রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ভেঙেছে ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে, যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে। বাট আমার মনে হয় এই যে এই জিনিসগুলি আমরা বহু সাধারণ লোককে দেখেছি ওই বাড়ি থেকে একটা ইট খুলে নিয়ে তো সাধারণ মানুষ আছে তো, এনটি আওয়ামী লীগ, এনটি বঙ্গবন্ধু, এনটি শেখ মুজিব আছে তো, এরকম ইট খুলে নিয়ে যেতে দেখেছি যে আমার বাড়িতে নেব এবং এটা এই কাজে ব্যবহার করব। বাংলাদেশে এটা কি আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা ৭১ পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আবার ৭১ থেকে ৭৫ পর্যন্ত ডাকে, আবার অনেক ৭১ পর্যন্ত ডাকতে চায় না, প্রথম থেকেই অস্বীকার করতেই পারে, এটা তো গণতন্ত্র, আপনিও করতে পারেন, আমি করতে পারি, আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। বাট আমার কথাটা হলো যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশনকে মানতে চায় না, তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে, যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় না, যে আমার করাপশনের জন্য, আমার দুর্নীতির জন্য, আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে, আবার অনেকে ভেবে চিন্তা করে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন জিনিসটা? তো এক একজনের এক একটা ধৈর্য। এবার আমি যদি আপনি মনে করি যখন আপনি পুড়তে দেখেন, ভাঙতে দেখেন, এই করে দেখেন ভাই আমি রাজনীতি করি, আমি রাজনীতির কথা বলি, আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পায়, যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সব সময় যে এইটা এভাবে করেছে। বাট ওই সিচুয়েশন রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার, এটা না যে ছাত্র রাগ হওয়ার যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে, এবং যে আগুন জ্বলছে খুবই স্বাভাবিক, যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে। কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না, আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে। আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো ২০টা ৩২ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট, কিন্তু বেনিফিট পাচ্ছে, মানে এই বেনিফিট দিয়ে আপনি আরম্ভ করছেন পলিটিক্যাল বেনিফিট, বলছেন এটা নিয়ে কাদার সুযোগ পাবে। বাড়ি যে ভেঙে দেওয়া হয়েছে এটা খুবই অন্যায় কাজ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এই বাড়ি ভাঙবেন কেন? এই বাড়ির যেটা ইতিহাস বললেন আপনি, পুরো ইতিহাসের অংশ, এটা ইতিহাসের অংশ হিসেবে থাকবে, এবং যদি এর সাথে ফ্যাসিবাদী ইতিহাসও থাকে সেটাও থাকবে, আপনি সেটাও রাখেন, সেটাই আপনি ঠিক করবেন। কিন্তু এইভাবে বাড়ি ভাঙা, এবং আপনি বললেন যে সাধারণ মানুষ ইট নিয়ে গেছে, এটা কেউ সাধারণ মানুষ না, থাকে কিছু সাধারণ মানুষ থাকতে পারে, যেটা উনি বললেন, হ্যাঁ এন্টি মুজিব, এন্টি বঙ্গবন্ধু, এন্টি স্বাধীনতার লোক থাকতে পারে। বাট এই যে রড কাটছিল একজন লোক, তার ইন্টারভিউ পড়ছিলাম, তাকে জিজ্ঞেস করা হলো যে রডটা কাটতেছেন কেন আপনি? কয় আমি এই কটা রড নিয়ে যাই বিক্রি করবো, বিক্রি করে আমার ডিম কিনবো। আপনি বাংলাদেশে এই যে মানে মানুষ 4 কোটি মানুষ, হত দরিদ্র মানুষ আছে, তাদের প্রত্যেকের যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলে, আপনি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আপনাকে উদ্ধার করার বদলে আপনার ঘড়িটা নিয়ে যাবে। এই তো বাংলাদেশের মানুষের যে এই অবস্থায় গেছে, এটাও তো একটা বড় ইস্যু, যেটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে যে এই লক্ষ কোটি নিরন্ন নিপীড়িত মানুষ রাস্তায় ঘুমায়, তাদের খাওয়ার জায়গা নেই, তাদের শোয়ার জায়গা নেই। তো সে যখন দেখবে যে আর এখানে একটা ভাঙা হচ্ছে, এখানে একটা যদি 2টা ইট নিয়ে যেতে হয়, তাহলে নির্ভর করে কি ব্রাদার আপনি কোন লেভেলে অ্যান্টি আওয়ামী লীগ, সেটা এটাই নির্ভর করে আপনার স্কেল অফ হেট্রেডটা কত বড়, যাদের অনেক। এবং ওই যেটা বললেন যে শেখ হাসিনার ভাষণ, আপনি কিন্তু ভাষণ শোনার আগে ভাঙতে গেছেন, এটা ইম্পর্টেন্ট টাইম লাইন আছে। কিন্তু আপনি 9টায় ভাষণ, আপনি 7টা থেকে রওনা দিচ্ছেন, উনি কি ভাষণ দিবে আমরা জানি না, উনি তো অন্য ভাষণ দিতে পারেন। ওনার ভাষণ যে কলাবাগানে আমি অলরেডি বুলডোজার পাঠিয়ে দিয়েছি, উনি কে বুলডোজার পাঠানো? কোন অর্গানাইজেশন থেকে বুলডোজার? আমরা নিউ জেনারেশন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভাঙাভাঙি, আগুন জ্বালানো, ভাঙাভাঙি এগুলি করা কোনো পলিটিক্যাল সমস্যার সমাধান না, এটা বরং কোনো সরকারের স্থিতিশীলতাকে প্রশ্ন করে এবং তার ভাবমূর্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পৃথিবীতে প্রশ্ন করে। তো আমার মনে হয় পলিটিক্স তো ব্রেইনের জিনিস, এটা মাথা ঠান্ডা করে যে যেমনভাবে খেলবে সেটাই বড় কথা, এটা থাকবে রুল অফ ল। ব্যাংক লুট নাই, এটা অনেক অনেক বড় একটা মানে বিরাট একটা অর্জনের জায়গা। দরবেশ, তারপর আনিসুল হক, নজরুল বা আরও অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে, তারা বিদেশ যেতে পারছেন, ইনভেস্টিগেশন হচ্ছে, এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গায় আছে। যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না, আল্লাহর বিচারে আল্লাহ টাকা, হ্যাঁ না, তবে একটা স্যাড জায়গা আমার কাছে মনে হচ্ছে, আমি রিকভারি দেখছি না, এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না। যেমন আপনি মনে করেন, আমি কথা বলি, এই যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের 15,000 20,000 কোটি টাকা হয়তো লোন আছে, উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ, ওনার নাকি হার্টে কি
স্ট্যান্টিং না বা কী করতে হয়েছে অনেকে নিয়ে গেছে, দরবেশকে আমরা দেখছি। তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই, এদেরকে রাখেন, এদের সাথে নেগোশিয়েট করেন, এদের কাছ থেকে টাকাগুলি বের করেন। আপনি রেখে দিলেন, জাতি দেখছে দরবেশ, কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে, দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারেটসে খেয়ে বেড়াচ্ছে। তো এতে তো আমার লাভ হচ্ছে না। রাদার আজকে ফারুক খান এখানে আছেন, এখানে বসে আছেন, ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন। তো আমার কথা হলো এই নেক্সাসগুলি আপনি বের করেন, তাদের সাথে নেগোশিয়েট করেন। ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে। আপনি তাদের সাথে এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন, 30,000-40,000 মানুষ রাস্তায় চলছে। তো আমার মনে হয় আমাদের দরকার টাকাগুলি ফেরত। জি, আমাদের এই আলোচনা চলবে, আপনাকে থামাতে হচ্ছে কারণ অমর 21-এ চলে আসছে এবং প্রথম প্রহরে আমরা একটু শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আসতে চাই। সুপ্রিয় দর্শক, অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 21-এর প্রথম প্রহর রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে মানে আমরা যে ভাঙচুরের ব্যাপারে আলাপ করছিলাম, যে আপনি একটা ইন্ডাস্ট্রি ভাঙচুর, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া, ইন্ডাস্ট্রি লুট করা, এই সরকারের প্রথম দিক থেকেই যেটাতে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এবং প্রথম দিন যেদিন ডক্টর ইউনূস আসলেন সেদিন থেকে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কঠোরভাবে নির্দেশনা দেওয়া উচিত ছিল যে আপনারা কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না। এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা যায়, প্রশাসক নিয়োগ করা যায়, প্রতিষ্ঠান চালু রাখা যায়। এই যে লক্ষ লক্ষ শ্রমিক যদি বেকার হয়ে যায় সেটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট সমস্যা। তো সেসব তো আমরা করে ফেলেছি, এখন তো আমরা রিটার্ন করতে পারবো না। এখনও সুযোগ আছে যে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা, তাদের যে টাকা পয়সা যারা নিয়ে গেছেন। দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে মানে আমরা যে ভাঙচুরের ব্যাপারে আলাপ করছিলাম, যে আপনি একটা ইন্ডাস্ট্রি ভাঙচুর, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া, ইন্ডাস্ট্রি লুট করা, এই সরকারের প্রথম দিক থেকেই যেটাতে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এবং প্রথম দিন যেদিন ডক্টর ইউনূস আসলেন সেদিন থেকে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কঠোরভাবে নির্দেশনা দেওয়া উচিত ছিল যে আপনারা কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না। এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা যায়, প্রশাসক নিয়োগ করা যায়, প্রতিষ্ঠান চালু রাখা যায়। এই যে আপনার এদের সাথে কথা বলতে হবে, এদের সাথে নেগোসিয়েশনে যেতে হবে। নেগোসিয়েশন মানে ওদের বেনিফিট না, তাদেরকে বুঝতে হবে ফ্যাক্টরিগুলি চলতেই দিতে হবে। 40,000-50,000 শ্রমিক আছে, বেতন আছে, আপনার ওই সিস্টেমের মধ্যে থেকে আনতে হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি এদেরকে জেলে রাখবেন, জাতি দেখছে যে সালমান রহমান জেলখানা ফাঁসি হয়ে গেল বা মারা গেল বা এই হলো, তা আমার লাভ কি? আমার 20,000 কোটি টাকার কি হলো? আমার দেশের কি হলো? মানে জনগণের 20,000 কোটি টাকার কি হলো? আমার মানে তো দেশের, তো লাভ কি হলো আমাদের? এখন ওই যে কারো কারো সম্পদ জব্দের নির্দেশ, কোনো লাভ আছে এদের এখানে? কিছুই নাই। ওই সব জব্দ করেও আপনার লাভ? আপনি যে জব্দ করবেন কি, কাকে শিক্ষা দিবেন? মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি? আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন, শরীরের দিকে তাকিয়ে দেখেন, এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না। সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অবসিন অ্যামাউন্ট অফ মানি। আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে। এমএলএ প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে, বা ওনাদের আত্মীয় স্বজন, ওদের সন্তান যে ভাই দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং, তোমার বেনিফিট পাবা না, কিন্তু এইটা হলে এইটা পাবা, অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা। কারণ এই লোকরা যদি রাস্তা, আপনার মনে নাই বেক্সিমকোর লোক রাস্তায় নেমে যাচ্ছে, রাস্তায় আপনি কী করবেন? আপনার কি অবস্থান আছে? প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না, আপনার ব্যবসায়িক মন্ত্রী যে, উনি জনসম্পৃক্ত না। আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, কতজনের সাথে কথা বলেন? এই যে আমরা কয়দিন আগে খবর পেলাম যে ওষুধ, ভাই সরি আমি একটু বলি, ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ, সব ওষুধের নাকি দাম কমাতে হবে। অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না। আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে ইউনূস সরকার ওষুধের দাম কমেছে, আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না। এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্ভরে কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না। সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি, দুর্নীতি এগুলি তো সব ইন্টাররিলেটেড। তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট। সেই কারণে এই সরকারটা এসে এইসব ডিল করতে পারবে। কারণ আপনি এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যে রাষ্ট্রের সব কিছু ডিল করতে পারবে এটা সম্ভব না, এটা তাদের কাছে প্রত্যাশা করাও যাবে না। বাট বেসিক জিনিস, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সংস্কারের অল্প নিয়ে আপনি নির্বাচন, এগুলোতে কিন্তু আমাদের ঐক্যমত্যে পৌঁছে দ্রুত। আপনি দ্রব্যমূল্যের কথা বলছেন, রমজান একেবারেই সমাগত। এই বাস্তবতায় দ্রব্যমূল্য যে পরিমাণ আকাশচুম্বী, কি মনে করেন? সরকার বলছে সিন্ডিকেটের কাছে তারা অসহায়। না, এই সরকার তো এর আগের সরকারও তাই বলতো, সিন্ডিকেটের কাছে অসহায় কখন হয়। আগে যেটা ছিল যে একটা নেক্সাস ছিল
যে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আমলা, হ্যাঁ, মানে পুরো একটা গণকর্মচারী, syndicate। তারা তিনজন মিলে সিন্ডিকেটটা করতো, প্রত্যেকেই লাভবান হতো। ব্যবসায়ীরা বেশি লাভবান হতো স্বাভাবিকভাবে, 100 টাকা লাভ হলে ব্যবসায়ীরা রাজনীতিবিদরা 20 টাকা দেবে। এখন ওই যে গণকর্মচারী যারা এর সাথে জড়িত আরো 20 টাকা, 80-60 টাকা তারা লাভ এখন তো করবে। ওই নেক্সাস এখন থাকার তো ওই কথা নয়। নেক্সাসটা নাই, তারপরে কেন কন্ট্রোল করতে পারে না, এটা তাদেরকে বসতে হবে। উনি যেটা বলেন ব্যবসায়ীদের সাথে বসতে হবে। আমাদের একটা ট্যারিফ কমিশন আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি একজন ব্যবসায়ী, এর আগেও একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ী থাকার পরেও উনি যদি এই জিনিসগুলো বুঝতে না পারেন এবং আলাপ আলোচনা করে যদি ঠিক না করতে পারেন, বিষয়টা হলো আলাপ আলোচনা। আপনি মব দিয়ে কিছু করতে পারবেন না, মব দিয়ে কোনো কিছু কন্ট্রোল করা যাবে না। এখন তো আমরা এই 200-300 লোক, 2000 লোক এক জায়গায় মব সৃষ্টি করলেই আমরা ভয় পেয়ে যাই এবং তাদের কথা মতো আমরা চলার চেষ্টা করি। সেটা তো হবে না, এইভাবে তো দেশ চলতে পারে না। আমার কথাটা হলো যে কোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে, এটা খুব আমরা দেখে আসছি। দেখুন, আমি জাস্টিফিকেশন দিচ্ছি না, বাড়ে, এবার আরও বাড়বে, হয়তো আরও হবে। এখন আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনি যে 5 জনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও, তোমরা এইটা করো, তোমরা সেটা করো, আপনি তো পাচ্ছেন না। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভীত, বড় বড় ব্যবসায়ীরা তো ভীত। কখন কারে এনবিআর ডাকে, কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, কখন কারে ধরে নিয়ে যায়, কখন কার সম্পত্তি ক্রোক করে, কখন তার কি হয়। নট নেসেসারি, সাধারণভাবেই তো কথাই গত 17 বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে। কেউ একদম আওয়ামী লীগ সভানেত্রীর সাথে জান্নাতে যেতেও রাজি ছিল, কেউ আবার একদম তাকে মা বানিয়েছে, জননী বানিয়েছে, আবার কেউ ভাঁজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছেন। তো আপনার বের করে নিয়ে আসতে হবে। সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনারা তো ভেঙে পড়বে। তো আমার মনে হয় সরকারের এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সিল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায়। তো আপনি যদি খাওয়া না পান, আপনি যদি যেই অবস্থা, তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে। 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি দ্বিতীয় ইনিংসের কথা বলেছেন। আমি তো মানে বুঝতে পারি না যে দ্বিতীয় ইনিংস বলতে উনি কি বুঝেছেন। এটা উনি আছেন, উনি ছিল যে ওখানে ছিলেন, উনি হয়তো আরও ভালোভাবে বলতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে দ্বিতীয় ইনিংসটা হলো লাস্ট ইনিংস। মানে আপনি যদি এই ক্রিকেটের ভাষায় উনি কথা বলেছেন তো, তাহলে আপনি একটা ফার্স্ট ইনিংস অলরেডি খেলে ফেলেছেন, তারপরে এটার কি ইম্প্যাক্ট হচ্ছে এটা আপনি জানেন। সুতরাং আপনার সেকেন্ড ইনিংস ইজ দ্য লাস্ট ইনিংস। সুতরাং আমি যদি ওইভাবে ব্যাখ্যা করি তাহলে এটা ওনাদের লাস্ট ইনিংস। সুতরাং ওনারা যতটুকু ভালো খেলার এই সময় খেলবেন, খেলে একটা ভালো নির্বাচন দিয়ে আমাদেরকে একটা জনগণের সরকার বা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন এবং নির্বাচিত সরকার নিশ্চয়ই এসে তাদের যে কাজ সেই কাজগুলো করবে। জি, এখানে ছিলাম, উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন। বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে 1400 মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে স্যাক্রিফাইস, 15 বছর 17 বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে, এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয়। সো এই কথাটার অ্যাকচুয়ালি যাতে আবার বলে না রিইউনিটি বা আমাদেরকে আবার রিভিজিট করানো যে আসলেই 5ই আগস্টের আগে কি পরিস্থিতি ছিল, আমরা যখন জেলে ছিলাম, যারা বাইরে ছিল, এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি, যে আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা। বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে 6টা কমিশন যে করেছে, যে রিপোর্টগুলি দিয়েছে, কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম, আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। সো হি টার্মড ইট অ্যাজ যে এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো, যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ। কে মানবো না মানবো সেটা পরের কথা, বাট উনি এই ওনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা। আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যেই আওয়ামী লীগের মানে 3টা অর্জন উনি বলেছেন, যে আমাদের মানে পুরো সরকারের 3টা অর্জন, অন্তর্বর্তী সরকার, যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে, ওকে, এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে কাজগুলি উনি করছেন, সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে। তৃতীয় যেটা জাতিসংঘ ধরেছে, এবং আমার মনে হচ্ছে যে আমাদের সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি এবং কোনো গ্যাপ যাতে না হয়, যে আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে ডেকে এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যে আমরা পাশে ছিলাম, জনগণ পাশে ছিল, তাই উনি এটা অ্যাচিভ করেছেন। আগামীতে আমরা সাথে থাকলে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে উনি নিয়ে যাবেন। আপনারা করি আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং এখন পর্যন্ত আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই
ডক্টর ইউনূস সাহেবকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে যে নির্বাচন সেই সময় হবে ইনশাআল্লাহ, মানে ডিসেম্বর বা জানুয়ারিতে। কেন আমি বিশ্বাস করতে চাই, কারণ আমি এভাবেই মনে করি যে এটা যদি অনেক কনফিউশন ক্রিয়েট হয় এক এক সময় এক একটা কথা বলে, বাট আমি এটাই বিশ্বাস করতে চাই। জি, আবু আলম দুটা জিনিস বলেছেন তো উনি বলেছেন অল্প কিছু সংস্কার হলে তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো, আর যদি রাজনৈতিক দলগুলো আরো বেশি সংস্কার চায়, উনি কিন্তু বলেন যে আমরা আরো বেশি সংস্কার করে জুন জুলাইতে দেবো, বক্তব্যটা খুব ক্লিয়ার। তাহলে আমরা রাজনৈতিক দলের যে ঐক্যমত্য যেটা দেখতে চাই, সেটার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেকেন্ড ইনিংসে, আমরা এই ঐক্যমত্য দেখেই আমরা একটা নির্বাচনে দেখেছি। কিন্তু এরই মধ্যে তো আমরা একটা অনৈক্যের সুরও লক্ষ্য করি। বিএনপি ডিসেম্বর পর্যন্ত মানলো, আবার জামাতে ইসলাম তারা আগামী বছরের মাঝামাঝির কথাও বলছে। কি বলবেন এই? এটা তো গণতন্ত্র, আপনি প্রত্যেকটা দল তার যে সুবিধা অনুযায়ী কথা বলবে। এখন বিএনপি হয়তো মনে করে যত আর্লি নির্বাচন হবে তত তাদের চান্সেস অফ ফর্মিং গভর্নমেন্ট বেটার, সুতরাং এটা তারা মনে করতে পারে, এবং আমরাও জানি বিএনপির শক্তিমত্তাটা কোথায় আছে। তো জামাতে ইসলাম বা অন্য নতুন দল তারা আরেকটু সময় পেলে তাদের হয়তো আরেকটু অর্গানাইজ করতে পারবে, তারা এটা মনে করে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য যে জামাতে ইসলামী 6 মাস পর চায়, তারা তো আনুপাতিক হারেও নির্বাচন চায়। তো এতগুলি সংস্কার, উইচ ইজ আ মেজর রিফর্ম, তো এতগুলি সংস্কার যখন ওনারা চান, তো ন্যাচারালি তো এই সংস্কারগুলি করতে আপনি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়টি, সেটা কি এই পর্যায়ে সম্ভব নাকি আরো পরের ধাপে সম্ভব? আমি মনে করি এই জিনিসটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে করা উচিত, যেটা আমি আপনাকে বললাম যে আমি পার্সোনাল লেভেলে দ্য গুড ইন্টেনশন আই হ্যাভ উইটনেসড 7 বছর আগে, যে সময় বাংলাদেশের কেউ এইটার কথা বলেও নাই, এবং উনি আমাকে এইটার রিজনও দিয়েছিলেন, বলেছিলেন যে দ্য রিজন ইজ বিকজ আমরা চাই সমাজের অনেকেই যারা কন্ট্রিবিউট করার মতো যোগ্যতা রাখে তাদেরকে যাতে অ্যাকোমোডেট করা যাবে, বিকজ রাজনীতি তো অনেক হার্শনেস, এটা পার হয়ে তো আসলে অনেক আসতে চায় না। তো আমার কাছে মনে হয় যে ওই গুড ইন্টেনশন বিএনপির আছে। এই যে 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই তো বিএনপি অনেক আগে থেকেই ক্যাম্পেইন করছে, তাই না? তো এখন আমার কথা হলো, আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার প্রবলেম, আপনি যদি না করেন তাহলে সেটা তো পলিটিক্যাল ড্যামেজ আমাদের হবেই। কিন্তু এই কিছু কিছু জিনিসপত্র তো বিএনপি আগে থেকে বলেছেন, ইউ হ্যাভ টু গিভ দ্যাট বেনিফিট টু বিএনপি। তো আমার কথা হলো সামনের দিকে বলা যাবে যে সামনে কি হয়। জি, ফিরবো আপনার কাছে। আবু আলম শহীদ খান, অন্তর্বর্তী সরকারের অধীনে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, কি আপনার ধারণা? এখন পর্যন্ত আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে পারে। বাট অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যদি এই বিতর্ক হয় যে তারা একটা রাজনৈতিক দল করছেন এবং এটাকে সাপোর্ট করছেন, তখন কিন্তু এই দাবিটা সামনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডিসেম্বর মাসে একটা ভালো নির্বাচন করা সম্ভব। জি, অসংখ্য স্টার্ট ইউনূস সাহেব করেছে, উনি শেষ করা উচিত। অন্তর্বর্তীকালীনই অ্যাকচুয়ালি আপনার তত্ত্বাবধায়ক রূপ নিতে পারে। ওকে, আরও আনইম্পর্টেন্ট মন্ত্রীদেরকে বাদ দিয়ে ক্রুশাল মন্ত্রীদেরকে নিয়ে ওনার হেডিং, মানে উনি হেডেড বাই প্রফেসর ইউনূস, এবং এটা এই তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকার মানেই তো আপনার ফোকাস ইজ অন ইলেকশন, রাইট? ওকে, তো আপনার এই কারণেই আপনি সেটা করতে পারেন। সেখানে ক্যাবিনেট আবার রিশেপ হতে পারে, ক্যাবিনেটে নতুন কেউ আসতে পারে, বা যারা এই ব্যাপারে এক্সপার্টিজ আছে তারা আসতে পারে। বাট আমার মনে হয় ইউনূস সাহেবের প্রতি যখন এই জিনিসটা আসছে, আমরা সবাই ওনার পাশে দাঁড়িয়েছি, এবং এটাও বাস্তব মানতে হবে আজকে ওনার সমান স্ট্যাচার কোনো কেউ তো নাই, আন্তর্জাতিকভাবে থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আরম্ভ করে। আমার মনে হয় এই শুড বি গিভেন দ্য বেনিফিট অফ দ্য ডাউট, বিকজ এখন পর্যন্ত মেজর কোনো কিছু তো আমরা দেখতে পাই না। জি, কথা চলতেই থাকবে। আজকের জন্য শেষ কথা হচ্ছে যে আজকে তো 21শে ফেব্রুয়ারি, 21 আমাদের অহংকার, এবং 21 মানে কিন্তু একটা গণতন্ত্রের সংগ্রাম। সেই কারণে আজকের শেষ কথাটা এরকম হতে পারে যে আমরা এখন প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো হাতে নিয়েছে, সেকেন্ড ইনিংসে তারা সেই কাজগুলো সম্পন্ন করে একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দেবেন, এবং সেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, এবং সেই নির্বাচিত সরকার যে কাজগুলো থাকবে, যে কাজগুলো ওনারা করে যেতে পারবে না, সেই অসমাপ্ত কাজ। বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য, ভালো মানুষ আসলেই আপনি ভালো রাজনীতি পাবেন। আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলি ভালো মানুষগুলিকে জানি জায়গা করে দেয়। রাজনৈতিক বিজ্ঞ, রাজনৈতিক প্রজ্ঞা বা যারা আছে, আমরা সবাইকে চিনি। আমার মনে হয় বড় বড় রাজনৈতিক দলগুলো এখন সময় আসছে যে বেশি পলিটিক্যাল না হয়ে স্পিরিচুয়াল, বা ওয়েন ইউ বিলিভ ইন গুডনেস, আল্লাহ গিভস গুডনেস, হ্যাঁ, বা আল্লাহ প্রোভাইডস গুড। তো আমার কথা আমি মনে করি যে অনেক তো হলো, আমরা তো অনেক হিসাব নিকাশ করলাম, অনেক কিছু করলাম। এখন বড় বড় রাজনৈতিক দলগুলি যারা আছেন, তাদেরকে ভালো মানুষগুলিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার
সুযোগ করে দেন, আগামীতে পার্লামেন্টে আসার সুযোগ করে দেন, যাতে ওনারা কন্ট্রিবিউট করতে পারেন। হিসাব করেছে উনি শেষ করা উচিত। অন্তর্বর্তীকালীনই অ্যাকচুয়ালি আপনার তত্ত্বাবধায়ক রূপ নিতে পারে। ওকে, আরও আনইম্পর্টেন্ট মন্ত্রীদেরকে বাদ দিয়ে ক্রুশাল মন্ত্রীদেরকে নিয়ে ওনার হেডিং, মানে উনি হেডেড বাই প্রফেসর ইউনুস, এবং এটা এই তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকার মানেই তো আপনার ফোকাস ইজ অন ইউর ইলেকশন, রাইট। ওকে। তো আপনার এই কারণেই আপনি সেটা করতে পারেন। সেখানে ক্যাবিনেট আবার রিশেপ হতে পারে, ক্যাবিনেটে নতুন কেউ আসতে পারে, বা যারা এই ব্যাপারে এক্সপার্টিজ আছে তারা আসতে পারে। আর আমার মনে হয় ইউনুস সাহেবের প্রতি যখন এই জিনিসটা আসছে, আমরা সবাই ওনার পাশে দাঁড়িয়েছি, এবং এটাও বাস্তব মানতে হবে আজকে ওনার সমান স্ট্যাচার কোনো কেউ তো নাই, আন্তর্জাতিকভাবে থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আরম্ভ করে। আমার মনে হয় এই শুড বি গিভেন দ্য বেনিফিট অফ দ্য ডাউট, বিকজ এখন পর্যন্ত মেজর কোনো কিছু তো আমরা দেখতে পাই না। জি, ওয়েন ইউ বিলিভ ইন গুডনেস, আল্লাহ গিভস গুডনেস, হ্যাঁ, বা আল্লাহ প্রোভাইডস গুড। তো আমার কথা আমি মনে করি যে অনেক তো হলো, আমরা তো অনেক হিসাব নিকাশ করলাম, অনেক কিছু করলাম। এখন বড় বড় রাজনৈতিক দলগুলি যারা আছেন, তাদেরকে ভালো মানুষগুলিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেন, আগামীতে পার্লামেন্টে আসার সুযোগ করে দেন, যাতে ওনারা কন্ট্রিবিউট করতে পারেন।